অত্যন্ত আধুনিক মানের প্রযুক্তি আছে, যেমন যারা সাইবার সিকিউরিটির সাথে যুক্ত এবং তার সাথে মানে বিভিন্ন জঙ্গিরা জড়িয়ে পড়েছে। তো এদের পুরো নেটওয়ার্কটা ওর মধ্যে চলে। তো ওই অত্যাধুনিক অ্যাপ যদি ব্যবহার করা সম্ভব। নমস্কার স্যার, সিএম নিউজ মিডিয়ায় সবার আগে আপনাকে স্বাগত জানাই। প্রথমে জিজ্ঞেস করব যে আবার বাড়ল অভিষেক ব্যানার্জি রক্ষা কবচের মেয়াদ। যেখানে আমরা দেখি সাধারণ মানুষের অল্প ভুলেই তাকে পুলিশ তুলে নিয়ে যায়, সেই জায়গায় এত ছাড়। আইনই কি তাহলে আইনের শত্রু হয়ে দাঁড়াচ্ছে? কি মনে করছেন আপনি? দেখুন, কোনো মাননীয় বিচারপতির জাজমেন্টের ওপরে অ্যাটলিস্ট টিপ্পণী করা বা কোনো কমেন্ট করা, সেটা আইনগতভাবে আমাকে পারমিট মানে ভারতীয় সংবিধান করেনি। কারণ এক্সিকিউটিভের ওপরে হচ্ছে লেজিসলেটিভের উপরে হচ্ছে জুডিশিয়ারি। তো সেটা যদি কারো পছন্দ না হয়, আমাকেও পছন্দ না হলে সেক্ষেত্রে মানে হাই কোর্ট যদি করে থাকে, সুপ্রিম কোর্টে যদি মানে অন্য বেঞ্চ করে, সেক্ষেত্রে প্রধান বিচারপতির বেঞ্চে যেতে হয়। কিন্তু এক্ষেত্রে যেটা প্রধান বিচারপতির বেঞ্চই যদি করে থাকে, সেক্ষেত্রে তো কিছু বলার নেই, বা আমি বলতেও চাই না। তবে হ্যাঁ, মানে সাধারণ মানুষ যেটা অ্যাফোর্ড করতে পারে না, বড় বড় লয়ারদের ওখানে গিয়ে কোটি কোটি টাকা খরচা করে ফিস দিয়ে, আর এতদিন তো সরকারি ফিস মানে সরকারি কোষাগার থেকেই এসব অ্যাডভোকেটদের ফিস যেত। এখন ওনার কাছে এত টাকারই মালিক উনি, যে কাউকে অ্যাফোর্ড করতে পারেন। ভারতবর্ষের সব থেকে বড় বড় অ্যাডভোকেটদের অ্যাফোর্ড করতে পারেন। সাধারণ মানুষ সেখানে পারেন না, সেক্ষেত্রে তারা অনেক দুর্বল। সাধারণ যারা মানে কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি বা মানেকা গুরুস্বামী, এই ধরনের যারা অ্যাডভোকেট রয়েছেন, তাদের অনেক বড় ল ফার্ম আছে, অনেক কিছু জাজমেন্টকে সাইড করে ওখানে বিভিন্নভাবে চেষ্টা করেন যে কোনো কেসকে আরও বেশি ডেফার করতে। তো সেই কাজে তারা সক্ষম হন বলেই তারা এত কোটি কোটি টাকা ফিস দেন। তো এদিক থেকে বলতে গেলে সাধারণ মানুষের যারা দিন আনতে মানে মানে তাদের দিনের খাবার জোগাড় করাই খুব ডিফিকাল্ট, তাদের পক্ষে কয়েক হাজার টাকা দিয়েও দিল্লিতে গিয়ে ওরকম কেস করা সম্ভব নয়। আর এটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ফিস দেন। এদের সাথে কনসালটেন্সি ফিস কারো হয়তো 9 লাখ 10 লাখ, আর অ্যাপিয়ার করলে কোটি টাকাও চার্জ করেন। সাধারণ মানুষ তাদের পাশে যাওয়ার কোনো স্কোপ নেই। ফলে আইনের এই যে দেখবেন, চোখ বাঁধা থাকা অবস্থায় দুটো দাঁড়িপাল্লা ব্যালেন্স করে রয়েছে, কিন্তু সত্যি কথাই আইন ধৃতরাষ্ট্র হয়ে গেছে। যে কথাটা আপনি বললেন যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে এই রক্ষা কবচ চাওয়ার ক্ষেত্রে, সেই জায়গায় দাঁড়িয়ে ভাইপোর অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়াতে তিনি আবার আদালতের দ্বারস্থ হচ্ছেন বিদেশ যাত্রার জন্য, তার কাছে টাকা নেই এই কথা বলে। দেখুন, এগুলো একটা খুব লেমস এক্সকিউজ। ভাইপোর কাছে টাকা নেই, ভাইপো মোটামুটি কত টাকা বিদেশে পাচার করেছে সেই তথ্য আমরা কম বেশি সকলেই জানি। এখানে একটা কি হচ্ছে, অফিসিয়ালি কমিউনিকেট করতে পারছে না হয়তো। এতদিন যেটা আমরা দেখেছি, ওনার কাছে যখন তথ্য চাওয়া হয়েছিল সিবিআইয়ের কাছে, উনি সম্ভবত দিয়েছিলেন ওনার কাছে কোনো অ্যাকাউন্টও নেই, এই ধরনের কোনো তথ্য দিয়েছিলেন, আর মাত্র 1.5 লাখ টাকা সাংসদ হিসাবে পান, আর সঙ্গে কিছু ভাতা পান, আর 2-4টে LIC আছে। তারপর আমরা দেখলাম পরবর্তীকালে 400-500 কোটি টাকার মতো এখন অবধি মনে হয় ওনার প্রপার্টি আর অ্যাকাউন্ট মিলে ফ্রিজড হয়েছে। তো যার এতটুকু রয়েছে, এবারে সত্যিকারের যদি ডেটাগুলো যখন সামনে আসবে, সঙ্গে কটা শূন্য পাশে বসাতে হবে, সেটা নিয়ে আমাদের একটা বলতে পারেন ঔৎসুক্য আছি। তো এখানে এটা হচ্ছে হয়তো লয়ার অ্যাডভাইস করেছে, ওনার টাকা পয়সা নিয়ে কোনোদিন কোনো মানে মনে হয় উনি নিজেও জানেন না সত্যিকারের ডেটা অনুযায়ী যে ওনার কাছে এক্স্যাক্টলি এখন কত টাকা আছে। কয়েক হাজার কেন, লক্ষ কোটি টাকার মালিক বলে এটা খুবই সামান্য ব্যাপার।
স্যার, দুর্গা স্কোয়াডের পর এবার মাতঙ্গিনী হাজরা আর রানী রাসমণির নামে ব্যাটালিয়ান আসছে পুলিশে। কতটা শক্তিশালী হবে পুলিশ বাহিনী? আপনি একজন নিজের প্রাক্তন আইপিএস অফিসার, আপনি কি মনে করছেন? দেখুন, সমাজে যতই আমরা বলে থাকি না কেন মেয়েদের সমান অধিকার রয়েছে, মেয়েরা সুরক্ষিত, নারী নিরাপত্তা সুনিশ্চিত করা, বাস্তবে কোনোদিনই হয়নি কেন? নারীদের ওপরে সোসাইটিতে যে ধরনের নির্যাতন হয়, বা একটা ঘরের মধ্যেই অনেক সময় অনেক মহিলা শোষিত হন, তো সেই জায়গায় তার বাইরে গিয়ে প্রকাশ করার জায়গা থাকে না। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যখন মেয়েরা বাইরে যায় কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে, তাদেরকেও অনেকভাবে যৌন হেনস্থার শিকার হতে হয়, কর্মক্ষেত্রে হতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হয়তো 10টা কমপ্লেনের মধ্যে হয়তো একটা আমাদের কাছে অভিযোগ আসে, সত্যি কথাই, বাকি 9খানা কোনোদিন সারফেসে আসে না। এই ধরনের সোসাইটিতে বা যেখানে ধরুন বিশেষ করে সমাজের অনেক জায়গায় মানে অনেক সময় বিভিন্নভাবে সেক্সুয়ালি এক্সপ্লয়েট করা হয়, অনেক মহিলা বলতেও পারেন না। এই সমস্ত জায়গা থেকে, আর বিশেষ করে থানায় গেলে, থানায় হয়তো মহিলা অফিসারের সংখ্যা 1, কোনো সংখ্যায় 2, বা কনস্টেবল রয়েছে কজন, হার্ডলি 3-4 জন, তাদেরকেও মানে রাত্রিবেলা অনেক সময় মহিলা কনস্টেবলরা ডিউটি করতে বিভিন্ন রকম অসুবিধা হয়। তো যদি নারী সুরক্ষা বাহিনী আলাদা করে একটা তাদের ডেডিকেটেডলি নারীদের জন্যই থাকে, ইফটিজিং থেকে আরম্ভ করে বিভিন্ন রকম যে সামাজিক ব্যাধি বা যেখানে যেখানে যে ধরনের ক্রাইমস হয়, যেখানে ড্রাগ, গাঁজা, মানে বিভিন্ন নেশা বস্তু, সাট্টা, জুয়ো, এই সমস্ত চলে, অবৈধ কার্যকলাপ চলে, সেই সমস্ত জায়গায় বিশেষ করে হিট করাটা অনেক বেশি সোজা। আবার বললাম, সমাজের যেসব জায়গায় নারীদের ওপর নির্যাতন হয় বা নারীরা নির্যাতিত হন বা শোষিতা হন, যেখানে গিয়ে সামনে কোনো তারা লোককে বলতে পারেন না, সেক্ষেত্রে একটা পুরো ব্যাটালিয়ান থাকলে বা পুরো একটা বাহিনী থাকলে, একটা প্রত্যেকটা সাব ডিভিশনে একটা করে যদি থানা থাকে, তাহলে কি হবে, পুরো ফাংশনিংটা অনেক বেশি স্মুথ হবে, অনেক বেশি তারা গিয়ে স্বচ্ছন্দ পাবেন কথা বলতে। বা থানাও কিন্তু আস্তে আস্তে সোসাইটিতে এই ধরনের বলতে পারেন অপরাধটাকে কমিয়ে আনতে পারবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আগেই হওয়া উচিত ছিল, আগের কোনো সরকার ভাবেনি, এই সরকার ভেবে যে করছে, এই জন্য বলতে পারেন যে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। যে কথাটা আপনি জানালেন যে পুলিশের সাহায্য চেয়েও অনেক সময় মহিলারা পান না, যে কারণেই মাননীয় মুখ্যমন্ত্রী আগামী মহালয়ার দিন 112 হেল্পলাইন নাম্বার চালু করছেন। কতটা বড় সিদ্ধান্ত বলে মনে করছেন? খুব বড় সিদ্ধান্ত। মানে পান না বলে কি হয়, আরও কি হয়, অনেক মহিলার না, যদি ধরুন পুরুষ পুলিশ কর্মী থাকে বা সিনিয়র অফিসার যদি পুরুষ থাকেন, লজ্জায় অনেক কথা বলতে পারেন না। আমার কাছে কিছুদিন আগে একটা স্কুলের 2জন মিস্ট্রেস এসে কমপ্লেন করেছিলেন, পরে হেড মিস্ট্রেসকে ডাকিয়ে আমি পরে শুনি কী হয়েছে ঘটনাটা। মানে আমারই এলাকার মধ্যে অত্যন্ত জঘন্য ঘটনা। প্রথমে দুজনেই আনম্যারিড ছিলেন, ওনারা বলতে অনেক সংকোচ করছিলেন। তারপরে আমাকে কোনো মহিলা, আমাদের যিনি কার্যকর্তা রয়েছেন, তাকে তার থেকে পুরো ব্যাপারটা জেনে তারপর আমি জানতে পেরেছি। কারণ একটা পুরুষকে সেই কথা বলতে একজন মহিলা কখনোই পারেন না, এবং তার বিভিন্ন সামাজিক নিরাপত্তার ভয় থাকে। 2 নম্বর কথা, পরবর্তীকালে অনেকে যারা ম্যারেড নন, তারা বা ম্যারেড হলেও পরবর্তীকালে সোসাইটি কীভাবে নেবে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে 112 যদি হেল্পলাইন হয়, সেক্ষেত্রে অনেক প্রম্পট অ্যাকশন হবে, এটা করা খুবই দরকার। অবশ্যই স্যার। উত্তরোত্তর সাইবার ক্রাইম বাড়ছে। প্রচুর আমরা দেখছি যারা মুসলিম ধর্মাবলম্বী লোক, তারা হিন্দুদের নাম করে ফেক অ্যাকাউন্ট খুলছে গণমাধ্যমে এবং সেখান থেকে রাষ্ট্রবিরোধী বার্তা ছড়াচ্ছে। এটা বন্ধের কি রাস্তা আছে বলে আপনি মনে করছেন? এইটার একটাই রাস্তা আছে, সাইবার সিকিউরিটি। এরা অনেক দিন ধরে এই সিস্টেমটা চলছে, সাইবার মনিটরিং। এখন তো এআই প্রযুক্তির যুগে এটাকে করা অনেক সোজা। এই এমন প্রযুক্তি এখন আছে, মানে সার্ভেলেন্সটা অনেক নিখুঁতভাবে করা যায়, বা কোথা থেকে কোন সিস্টেম জেনারেট হচ্ছে, বা কোথা থেকে কিভাবে সিস্টেমকে হ্যাক করা হচ্ছে, বা কোথা থেকে বলতে পারেন যে রিউমার ছড়ানো হচ্ছে, একটা জনমত তৈরি করা হচ্ছে, এই ব্যাপারগুলো, এবং টাকা পয়সা ট্রান্সফারিংয়ের ক্ষেত্রে এটাও কিন্তু সার্ভেলেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটার জন্য অত্যন্ত আধুনিক মানের প্রযুক্তি আছে, যেমন যারা সাইবার সিকিউরিটির সাথে যুক্ত, এবং এই তার সাথে মানে বিভিন্ন জঙ্গিরা জড়িয়ে পড়েছে, তো এদের পুরো নেটওয়ার্কটা ওর মধ্যে চলে। তো
তো ওই অত্যাধুনিক অ্যাপ যদি ব্যবহার করা হয়, করা সম্ভব, একেবারেই সম্ভব। তারাপীঠে আমরা যে অগ্নিকাণ্ড দেখলাম, সেম ঘটনা পুনরাবৃত্তি হলো কলকাতার বুকে। তো এই যে জিনিসগুলো অবৈধভাবে যেগুলো চলছিল তৃণমূল আমলে, সেগুলোর কোনোটাই নজরদারি করা হয়নি। এখন সেই দায়টা এসে বর্তাচ্ছে বিজেপির ওপর। তাহলে এখন কি করণীয়? খুব স্ট্রং অ্যাকশন ইনিশিয়েট করা উচিত। যত অবৈধ নির্মাণ হয়েছে, যে যত এ ধরনের আইনকে ফাঁকি দিয়ে যত কিছু হয়েছে, কলকারখানা হয়েছে, হোটেল হয়েছে, বাড়িঘর হয়েছে, এখনো চলছে, তার সাথে এখনো অনেকে জড়িত। মানে ধরুন, এটা একটা তো আমাদের এখানে লোকের কাজকর্ম যেহেতু খুবই কিছু ছিল না, তো একটাই কাজ ছিল কোথা থেকে কি মানে সিস্টেমকে মধ্যে থেকে তোলাবাজি করা যায়। তো এই সিস্টেমকে প্রথম বন্ধ করতে গেলে তিনটে জিনিস করতে হবে। এক, মানে পুরসভা পঞ্চায়েতকে এমনভাবে ইনস্ট্রাকশন দেওয়া দরকার এবং তার মনিটরিং টিম এমন থাকা উচিত যেখানে যেখানে এগুলো হয়েছে, আইদার এটাকে সিস্টেমেটাইজ করতে হবে একটা টাইম দিয়ে, যে 2 মাস 3 মাস সময় দিয়ে সমস্ত জিনিসকে সিস্টেমেটাইজ করে পুরো জিনিসকে যাতে কোনো রকম মানে ফান্ড, মানে লাইসেন্স থেকে আরম্ভ করে অন্যান্য সমস্ত লাইসেন্স, এবং যেখানে যেভাবে যে দেখুন ছাড় যেখানে দেয়নি, জানে সব বাড়ি তো ভাঙতে গেলে কলকাতা বা সারাউন্ডিং বা পশ্চিমবঙ্গ মিলিয়ে কয়েক লক্ষ বাড়ি ভেঙে ফেলতে হবে বা ইয়ে করতে হবে। আমি জানি না সেটা কী করে সম্ভব। যেটা সম্ভব, খুব বেশি করে সম্ভব হচ্ছে যে যতটা সম্ভব আইন যাতে লোকে মেনে চলে এবং তার জন্য যা যা প্রোটেকশন নেওয়া দরকার এটা ইমিডিয়েটলি করা উচিত। আর তারপরে যেগুলো অবৈধ নির্মাণ চলছে সেগুলোকে সম্পূর্ণ বন্ধ। আর 3 নম্বর হচ্ছে যে 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 জায়গায় আইনের ফাঁক রয়েছে, যারা এটা করে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই তিনটে ইমিডিয়েটলি করা উচিত। মুখ্যমন্ত্রী চারাগাছ রোপণের মাধ্যমে প্রকৃতি বাঁচাবার একটা কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রীর প্রকল্পের আওতায়। কতটা সাধুবাদ জানাবেন তাকে? খুবই ভালো প্রকল্প। আরও অনেক মানে বড় ম্যানগ্রোভ বাঁচানোর জন্য বা ইটভাটা এই সমস্ত জায়গায়, যেটা পরিবেশকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য অনেক বড় কাজ করা সম্ভব। যেখানে ব্লু কার্বন বলে একটা কনসেপ্ট আছে, এগুলো ম্যানগ্রোভস যেখানে আছে সুন্দরবনেই করা সম্ভব। সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, গাছও পোতা হবে, মাটির ক্ষয় রোধ করা যাবে এবং একই সাথে অর্থকরী ফসল হবে, যেগুলো দিয়ে ওখানকার ইকোনমিকে আবার মানে পুনরায় সেভাবে ফিরিয়ে দেওয়া সম্ভব। আমরা পরিকল্পনা নিচ্ছি ডিএম এর মাধ্যমে এখানে অন্তত 1,500 হেক্টরে এই ব্লু কার্বন মানে ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য। কলকাতা মেট্রোর কাজ এগোচ্ছে ঝড়ের গতিতে। আপনাদের এখান থেকে বিমানবন্দরের লাইনের কাজ ইতিমধ্যেই প্রায় অনেকটাই সম্পন্ন হয়েছে, যেটা আগের সরকারের আমলে আমরা বছরের পর বছর বন্ধ থাকতে দেখেছি। কি বলবেন এই বিষয়ে? আগের সরকার কোনোদিনই চায়নি যে এখানে কোনো কাজ হোক। আগের সরকার এটাকে মোটামুটি ওই খুব মানে আমাদের আফ্রিকার কোনো মানে একদম নিচু শ্রেণীর যে দেশগুলো থাকে সেই জায়গায় নিম্ন মানের দেশকে, মানে বাংলাদেশ পাকিস্তান তো আগেই বানিয়ে দিয়েছিল, ওরা আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল সুদান, চাঁদ বলে বিভিন্ন যে রাষ্ট্রগুলো রয়েছে সেই ধরনের, যাতে মানুষের পুরনো অবস্থা ফিরিয়ে দেওয়া যায়। মানে ওটা কোনো সরকার ছিল না। ওদের সম্পর্কে আলোচনা করা মানে নিজের মানে ডিগনিটিকে নষ্ট করা। ওটা কোনো সরকার না। মানে একজন মুখ্যমন্ত্রী যেভাবে ভাষায় যা কথাবার্তা বলতেন, সরি টু সে, মানে ওনার সে মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল কিনা আমার সেটাই বুঝতে পেরে। স্যার, স্বাস্থ্য ভবন থেকে ইতিমধ্যে জানানো হলো যে সরকারি হাসপাতালে বেড না থাকলেও রোগীদের আর হন্যে হয়ে ঘুরে আসতে হবে না, যেটা আমরা বারবারই দেখেছি। এখন সরকারি তরফ থেকেই তাদেরকে সাহায্য করা হবে চিকিৎসা পেতে। তো কত বড় গর্বের দিন আজকে বলে মনে হয়? দেখুন, আমি তো চাইবো মানে আজকে জনসংখ্যার অনুপাতে হসপিটালের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, মানে ফিরিয়ে দেওয়া উচিত নয় একেবারেই, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আমাদের আরও মেডিকেল কলেজ লোক, যেমন আমার এরিয়াতে মোটামুটি 1,04,000 লোক কম বেশি আছে, তো তাদেরকে ক্যাটার করার জন্য এখানে একটাও সরকারি হসপিটাল নেই। আশেপাশের যে ক্যাচমেন্ট এরিয়া আছে সেটাও কম বড় নয়। তো এরকমভাবে প্রত্যেক জায়গায় কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বাড়ানো দরকার। নাহলে এই যে রাত বিরতে আমাদের কাছে প্রচুর কেস আছে যেগুলো আমরা রেফার করতে পারি না, অসুবিধা হয়, মানে প্রয়োজনের তুলনায় কম আছে। তো আমরা মানে আমার আশা যে এইবারে অনেক মেডিকেল কলেজ করার, প্রাইভেট মেডিকেল কলেজ করার প্রপোজাল আছে,
আমরা চাইবো যাতে সরকারি এবং বেসরকারি দুটো উদ্যোগেই স্বাস্থ্য ব্যবস্থাকে অনেক মানে সুদৃঢ় করতে হবে, যাতে মানুষ চিকিৎসা পায়। সরকারি চিকিৎসা সকলের মানে অ্যাভেল করা খুবই দরকার। এটা হচ্ছে বেসিক মিনিমাম নিড। এটা যত ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে পারবো ততটাই ভালো। স্বাস্থ্যের কথা যখন উঠলো, একটা কথা জিজ্ঞেস করি স্যার, আয়ুষ্মান কার্ড ইত্যাদি ইতিমধ্যেই চালু হয়ে গেছে এবং 16ই আগস্ট আয়ুষ্মান দিবস উদযাপন হবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যেটা তৃণমূল আমলে খেলা হবে দিবস হিসাবে উদযাপন হতো, কিন্তু সেদিনকে ডাইরেক্ট অ্যাকশন ডে কলকাতার বাংলার ইতিহাসের সাথে অনেক বড় একটা দিন জড়িত। তাহলে কি বাংলার এই ইতিহাস ভোলাবার চেষ্টা চলছিল, কি মনে করছেন? আগে তো অরিজিনাল ইতিহাসে কখনো জানতে দেওয়া হয়নি, এবার মানুষ আস্তে আস্তে প্রকাশ্যে জানতে পারছে। প্রত্যেকটা মানে মানুষ পশ্চিমবাংলার কি করে সৃষ্টি হয়েছিল সেটা জানতো না। 2 নম্বর কথা হচ্ছে যে স্বাধীনতার যুদ্ধে কারা কারা সত্যিকারের অগ্রগণী ভূমিকা ছিল সেটা জানতো না। আমাদের স্বাধীনতা পাওয়ার পরেও এই যে এতদিন ধরে যে ধরনের এখানে ডিস্টারবেন্স চলছিল, সেটা কী জন্য হচ্ছিল সেটা জানতো না। এই যে ব্যাক এন্ডে কারা কারা কাজ করে চলেছে জানতো না। এটা প্রথম মানুষ জানতে শুরু করেছে এবং আমার মনে হয় যে ধীরে ধীরে আমরা এটা আমাদের মনের মধ্যে মানে আগামী জেনারেশন যত জানতে পারবে ততই এই ধরনের মানে দেশের প্রতি একটা দেশাত্মবোধের ভাব জন্মাবে। 16ই আগস্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ডে। সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী এটা ইনঅগারেট করেছেন। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন অনুপ্রিয়া প্যাটেল। উনি অত্যন্ত মানে একটা এলাবোরেট বক্তব্য দিয়েছেন, যার মধ্যে পুরো আয়ুষ্মান ভারতের পুরো সমস্ত ডেটা আর পশ্চিমবঙ্গে আমরা কি করতে চাইছি পুরো তার মধ্যে মানে বলতে পারেন পুরো রূপরেখাটা ছিল। অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ এবং আমার মনে হয় যে প্রায় 1,60,00,000 লোক মানে পরিবারকে আওতায় আনা হয়েছে মানে আয়ুষ্মান ভারতে। প্লাস মাননীয় মুখ্যমন্ত্রী 80 লক্ষ লোককে তার নিজের ওই ইয়ের থেকে বলতে পারেন ওনার যে সিএম মুখ্যমন্ত্রী বীমা যোজনা, তো সেই জায়গাটা অন্তর্ভুক্ত করেছেন। ফলে পুরো রাজ্যের মানুষকে উনি কাভার করে দিয়েছেন। কেউ চিকিৎসা ব্যবস্থা যাতে এর বাইরে গিয়ে কিছু করতে হবে না। সরকারি উদ্যোগ ইজ এ ফ্যান্টাস্টিক উদ্যোগ। আর সব থেকে বড় কথা, বাইরে গিয়েও যদি কেউ অসুস্থ হয় তার ক্ষেত্রেও কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্তমান সরকার বিভিন্ন বিধায়কদের, বিভিন্ন কার্যকর্তাদের রীতিমতো প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে কোনো সাধারণ মানুষের সাথে যারা কাজ করছে কোনো রকম অসুবিধার মুখে না পড়ে। এরকম জিনিস আমরা আগে কখনো দেখিনি। আগে দেখবেন কি করে, মূর্খদের যদি মানে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দেয় তো তার ফল তাই হতে পারে। একটা আজকের দিনে মানে যারা জনপ্রতিনিধি এবং যারা প্রশাসক তাদেরকে আইন জানতে হয়। 2 নম্বর কথা ফিনান্সের রুল জানতে হয়। 3 নম্বর কথা হচ্ছে আপনার নতুন প্রযুক্তি জানতে হয়। 4 নম্বর অ্যাডমিনিস্ট্রেশন জানতে হয়। রাজনীতিটা তাদের মানে বলতে পারেন মজ্জাগত। এতগুলো জিনিস জানলেই কিন্তু আজকের দিনে একজন জনপ্রতিনিধি সফল হতে পারেন। এটা না জেনে শুধু চটুল কথাবার্তা বলে আর কিছু শিল্পীদের, কলা কুশলীদের নিয়ে গিয়ে আগে যেটা হতো সার্কাস হলে তার খরচ ওই রকমই হতো। স্যার, বিকশিত ভারত 2047 মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে 100তম স্বাধীনতা দিবসের আগেই প্রথম সারির 3টে দেশের মধ্যে থাকবে আমাদেরও নাম, কতটা আশা রাখছেন? আশা রাখছি না। এটা আজ থেকে 100 বছরের ওপরে 100 কি অনেক নাও ইটস অ্যারাউন্ড 120 বছর হতে চলল, বেশি হবে। তো এই কথাটা বলে গেছিলাম আমাদের স্বামী বিবেকানন্দ। উনি বলেছিলেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লড়ে। তো এত বড় মহাপুরুষের মানে বাক্য কখনো মিথ্যা হতে পারে না। উনি যেটা বলেছিলেন সেটাই হবে। মানে বিকশিত ভারতে আমরা ধীরে ধীরে যেভাবে গ্রো করছি, এটা চীন, আমেরিকা এরকম দেশের জন্য আমরা থ্রেট হয়ে দাঁড়িয়েছি। এটা কোনো ভাবা যেত না। বিকশিত ভারতে ভারতবর্ষ সত্যি বিকশিত হবে। বাই 2047 we will be the super power of universe.
মুখ্যমন্ত্রী যদিও বলেছেন যে 1 বছর পরে তাকে রিপোর্ট কার্ড দিতে, কিন্তু 100 দিনের যে কাজ বিজেপি ইতিমধ্যেই করে এসেছে বা রাজ্য সরকার করে এসেছে, সেই নিরিখে আপনি মুখ্যমন্ত্রীকে কত দেবেন 10-এর মধ্যে? দেখুন, এইভাবে নাম্বার দেওয়াটা সমীচীন না। মাননীয় মুখ্যমন্ত্রীর যে কাজটা, মানে সেই যোগ্যতাও আমার নেই। আমি একটা কথাই বলতে পারি, উনি সবার আগে ঠিক করতে চাইছেন প্রশাসনকে। কারণ একটা রাজ্যে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, তাহলে সেই রাজ্যটা কোনোভাবেই, মানে বিনিয়োগ থেকে আরম্ভ করে দেশি বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, কোনোটাই ঠিকভাবে হবে না, কিচ্ছু হবে না যদি এই পুরো মানে সিস্টেমটাকে উনি ঠিক না করেন। সিস্টেমটা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছিল। ওনার সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল সিস্টেমটাকে মেরামত করা। উনি যেটা করতে শুরু করেছেন বা করছেন, এবং বিভিন্ন খুব কড়া হাতে দমন করছেন। সঙ্গে এই আমাদের আয়ুষ্মান ভারত, তারপরে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার বা কেন্দ্রীয় প্রকল্পগুলো এক এক করে বাড়ি, আমাদের প্রধানমন্ত্রীর বাড়ি, তো আবাস যোজনা, তো সেগুলো সমস্ত চলছে। এবং সঙ্গে কিছু কিছু মানে বিনিয়োগও নিয়ে এসছেন। অলরেডি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে শুরু করেছে। সব মিলিয়ে হি ইজ গোয়িং অন দ্য রাইট ট্র্যাক। 100 দিনে কাউকে নাম্বার দেওয়াটা সম্ভব না, আর আমি ওই যোগ্যতাও রাখি না যে মুখ্যমন্ত্রীকে গিয়ে আমি নাম্বার দেবো, কারণ আমি রাজনীতিতে ওনার থেকে অনেক বেশি জুনিয়র। আমার ওনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, ওনাকে নাম্বার দেওয়ার দৃষ্টতা আমার নেই। এটুকু বলতে পারি যে আমাদের আশা পূরণ হওয়ার জন্য যা যা করার উনি করছেন। শেষ একটাই প্রশ্ন করব যে আগামী 28 তারিখ রাখি পূর্ণিমা পালন করছে রাজ্য সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন সর্বস্তরে রাখি উৎসব পালন হবে। আপনি কিভাবে পালন করছেন এই দিনটাকে? বিভিন্ন আমাদের কার্যকর্তারা বিভিন্ন প্রোগ্রাম নিচ্ছে। আমরা ওই দিন চাইবো যে আমার এখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রয়েছে, ভারত সেবাশ্রম সংঘ সহ অন্যান্য আরও অর্গানাইজেশন রয়েছে, যেখানে গিয়ে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি এখানে পালন করার। আর সরকারি উদ্যোগেও, মানে ডিএম এর সাথেও আলোচনা করে নেব কী কী প্রোগ্রাম এখানে হচ্ছে, সেই অনুযায়ী আমরা সেটাকে উদযাপন করব।